এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি দরজার পেছনে দাঁড়াবো। যে ঢুকবে তাকে এখানেই সাইজ করতে হবে। তবেই একজন কমবে। আর যত মানুষ কমবে তত আমাদের রাস্তা সহজ। সবাই বুঝতে পেরেছো? সবাই রিমার কথা মতো পজিশন নেয়। রিমা মেন দরজার লম্বা চাবি হাতের মুঠোয় পুরে দরজার আড়ালে দাঁড়ায়। লম্বা মতো একটা অল্প বয়সী ছেলে ঘরে ঢুকে সবাই ঠিকঠাক আছে কিনা পর্যবেক্ষণ করে। রিমা পেছন থেকে এগিয়ে আসে, তার শ্বাস অস্বাভাবিক ওঠানামা করছে। ছেলেটি কিছুটা আঁচ করে। ঠিক তখনই পেছন থেকে রিমা সর্বশক্তি দিয়ে লম্বা চাবি মাথার মধ্যে গেঁথে দেয়। অকল্পনীয় তীব্র আঘাতে ছেলেটি মেঝেতে পড়ে যায়। বাকিরা উঠে দাঁড়ায়। একজন গলার ওড়না খুলে ছেলেটির মুখের মধ্যে ঠেলে দেয়, অন্যজন বাঁধে হাত। নিজেদের বাঁধা হাতের দড়ি দিয়ে বাঁধে ছেলেটির পা, তারপর টেনে খাটের তলায় ঠেলে দেয়। রিমা ফিসফিসিয়ে বলে, তোমাদের মধ্যে সাহসী যারা সামনে থাকো। আমি উপরে যাচ্ছি। মনে রেখো, আমি উপরে যাওয়ার মানে তোমাদের ব্রেনে প্রেশার পড়বে। ওরা একবার এই ঘরে কতজন আসো দেখতে আসবে, একবার গুনে নেবে। তোমরা আগের মতোই পড়ে থাকবে। ওরা যখন দেখবে একজন নেই, ওদের ব্রেন প্রেশার দিবে আমাকে ধরার জন্য। ওরা আমার দিকে ছুটবে। আর নিচে পাহারায় যারা থাকবে ওদের সাথে তোমরা এক হয়ে লড়বে। মনে রেখো, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমরা স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করবে, যেমন চোখ, নাক। একটা বাড়ি ডুপ্লেক্স আকার। আমি ডান দিক দিয়ে উপরে যাব, বাম দিকের সিঁড়ি দিয়ে তোমরা নিচে যাবে। দরজায় ভারী পাল্লা দেওয়া, উপরের স্টিল লাগানো। দরজা খুলে কেসি গেট, ওটা খুলতেই চাবি লাগবে। এই নাও চাবি। বাসা থেকে বের হয়ে সামনের বাম দিকের রাস্তা ধরে আগাবে। কোনো মানুষ পেলে ফোন নিবে। 999 ফোন দিয়ে এই লোকেশনে আসতে বলবে। এটাই তোমাদের কাজ। বেঁচে থাকলে আবার দেখা হবে। রেডি হও তোমরা, দুর্বল হবে না কিন্তু। বলেই রিমা বেরিয়ে যায়। এর আগে যে রুমে কয়েকজন মানুষের কথা আড়ালে দাঁড়িয়ে শুনেছিল, ওই রুমের সামনে দাঁড়ায় রিমা। আসার সময় সাজানো ফুলদানি নিয়ে আসে, হাতের ফুলদানি ছুঁড়ে ফেলে দেয়। তার শব্দে যেন সজাগ হয় রুমে থাকা সব ছেলে। একে একে বাইরে বেরিয়ে আসে সকলে। রিমা দৌড়ে বেরিয়ে যায়। কেউ একজন বলে উঠে, সাহেব, কেউ একজন জেগে গেছে। ও তো সামনের দিকে দৌড়াচ্ছে। সবাই কথা মতো পিছু নেয়। এর নিচের কিছু ছেলে তেড়ে আসে উপরের দিকে। সবাই ছুটে যায় রিমার পিছন পিছন। বাকি মেয়েরা একে একে বাম দিকের সিঁড়িতে নিচে নামে। নিচে কয়েকজন বসে আছে চেয়ারে। চৈতে গুনে নেয়, নিচে তারা মোট 5 জন, আর মেয়েরা 9 জন। 5 জন ছেলের সাথে লড়া তাদের মতো মেয়েদের কাজ নয়, তারা পারবেও না। তারা চোখে চোখে কথা বলে নেয়। চৈতি বলে, আমি ওইদিকে সিঁড়ি দিয়ে নামি। ওরা আমাকে দেখলে তোমরা পেছন থেকে আঘাত করবে। সামনাসামনি আমাদের মতো দুর্বলরা লড়তে পারবো না। চৈতি এপাশে সিঁড়ি দিয়ে নামে। নিচের ছেলেগুলো উঠে দাঁড়ায়। পেছনের মেয়েগুলো একসাথে একজোট হয়ে ছেলেগুলোকে পেছন থেকে ধাক্কা দেয়। ওইদিকে রিমা ছাদে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ শুনে মনে হচ্ছে সবাই তেড়ে আসছে তার দিকেই। এটাই তো চেয়েছিল সে, তার জীবনের বিনিময়ে বাকি প্রাণ বেঁচে থাকুক। এমনিতেও সে বেঁচে থাকলে বাঁচার মতো বাঁচতে পারবে না। মা বাবার বোঝা আর পুরো পৃথিবী তাকে আর চোখে তাকাতে তাকাতে মারবে। তার চেয়ে ভালোবাসার মানুষের হাতে তার প্রাণ যাক। পৃথিবী আরেকবার দেখুক অন্ধ ভালোবাসা কত ভয়ঙ্কর। সে ছাদের দরজার পাশে দাঁড়ায়। একে একে সকলেই ছাদে উঠে এপাশ ওপাশ খুঁজতে শুরু করে। কেউ বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে উকি দেয় নিচে। ঠিক তখনই ছাদের দরজা লাগিয়ে দেয় রিমা। ঝুলন্ত তালার চাবি তার চেনা। ড্রয়ার থেকে চাবি আসার আগে নিজের কাছে রেখেছে সে। তালা খুলে দ্রুত দরজায় তালা দেয়। চাবি ছুটে ফেলে অনেক দূরে, তারপর স্তব্ধ হয়ে বসে পড়ে। বাকিরা বিস্মিত হয়ে পিছু ফিরে। মেয়েটির মতিগতি বোঝা যাচ্ছে না, কি চায় সে। আবছা আলোয় সকলে ফোনের ফ্ল্যাশ অন করে। রিমার যা কাজ ছিল শেষ। এদের কিছুক্ষণ আটকে রাখতে পারলেই হলো। সে হাঁটু ভাঁজ করে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফেলে। ছেলেগুলোর পেছন থেকে কেউ একজন অবাকের উচ্চসীমা নিয়ে অতি আক্রোশে বলে, রিমা, তুমি? গলার স্বর অতি পরিচিত, অতি কাছের জনের।
রিমা আরো শক্ত হয়ে বসে। এসব মোকাবেলার শক্তি তার নেই। এখন যা হবে তা শুধুই নাটক। শরীরে নাটক দেখার শক্তি নেই। পেছনের ছেলেটি শুভ্র। তা চোখ না তুলেও জানে রিমা। শুভ্র যেন ছুটে আসে, যেন রিমাকে দেখে আকাশ থেকে টুপ করে পড়ল সে। ইরফাত দাপিয়ে চালাচ্ছে তার গাড়ি। পাশে জাবির, সিনথিয়া পেছনে বসে আছে। সিনথিয়ার পাশে বসেছে রোহান, তার হাতে ল্যাপটপ। সে পেছন থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। ইরফাত তাল মিলিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ওইখানের পরিস্থিতি কেমন, কে আছে, কতজন আছে জানা নেই, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। সব রেডি করে মাঠে নেমেছে ইরফাত। তবে আপাতত সে একাই যাবে। ওইদিকে চৈতি সহ বাকি মেয়েরা ছেলেগুলোর সাথে পেরে ওঠে না। তাদের আবারও রুম বন্দি করা হয়। রিমা ছাদে পাথরের মূর্তির ন্যায় বসে। শুভ্রর কোনো কথা তার কানে যেন প্রবেশ করছে না। শুভ্র পেছনে তাকায়, কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলে, আরাফ ভাই, ও আমার বউ। আরফের চোখ বলছে যেন সব স্বাভাবিক। সে বলে, তো আমি কি করব? আমার বউ আরাফ ভাই, ওকে ছেড়ে দিন। বউটো বুঝি না, মেয়ে দিতে বলেছে 12টা, এমনি 2টা কম। ভাই কি বলছেন? ধুর বেটা, কথা বলিস না তো। শুয়েছিস কয়বার তাই বল। শুভ্র শরীর ভূকম্পনের মতো কাঁপে। আরাফ তিক্ত গলায় বলে, এমনিতেই একদম ফ্রেশ মাল দরকার, মাতে এমনি খারাপ করে দিলি। আচ্ছা 2-1বার ব্যাপার না, মেয়ে সুন্দর আছে, চালিয়ে নেব। এবার সর। শুভ্র তেড়ে গিয়ে আরাফের কলার টেনে ধরে। তারপর আগুনের শিখার ন্যায় জ্বলতে থাকে। জীবন থাকতে বউয়ের গায়ে ফুলের টোকা দিতেন দেবে না। রিমার চোখ দুটো আর বাদ মানে না। এই বউ শব্দটা আগে হৃদয় স্পর্শ করতো তার। আজ কোনো বানানো গল্প, কোনো স্পর্শকাতর কথা শুভ্র তাকে বাঁচানোর চেষ্টা কিছুই স্পর্শ করছে না। আর পেছনে কারণ যাই হোক, হোক শুভ্র মেইন ক্যারেক্টার, নয়তো কোনো উইক ক্যারেক্টার, তবে সাথে তো ছিল শুভ্র। পৃথিবী উল্টো পাল্টা হলেও সত্য কোনোদিন মুছবে না। রিমা কোনোদিন আর ক্ষমা করতে পারবে না তাকে। ওইদিকে আরাফ সজোরে ধাক্কা মারে শুভ্রকে। শুভ্র পিছিয়ে যায় অনেকটা। আবার এগিয়ে আসতেই আরাফ রিমার দিকে রিভলভার তাক করে। পিছিয়ে যায় শুভ্র। ইরফাত অনেকটা দূরে গাড়ি থামায়। সিনথিয়াকে বুলেট প্রুফ একটা জ্যাকেট পরানো হয়। তারপর ইরফাত সকলের উদ্দেশ্যে বলে, আমি ছাদ দিয়ে ঢুকবো, কন্ডিশন বুঝে তোমাদের ডাকবো। সবাই সম্মতি জানায়। ইরফান দক্ষতার সাথে জানালার গ্রিলে দড়ি বেঁধে উপরে উঠতে থাকে। তারপর ছাদে চলে যায়। ছাদ ফাঁকা, ছাদের দরজা দিয়ে নিচে চলে আসে। দোতলায় খুব সাবধানে পা ফেলে। মিউজিক চলছে। পাশের রুম থেকে দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে, তবে মিউজিকের কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না। কান পেতে দেয় ইরফাত। দরজা কাঁপছে, বাইরে থেকে তালা দেওয়া। ইরফাত পুরো জায়গাটা নিজের মস্তিষ্কে গেঁথে নেয়। তখনই একজনের নজরে আসে ইরফাত। ছেলেটি চুপচাপ সরে দৌড় দেয় খবর দিতে যাবে বলে। ইরফাত বাতাসের গতিতে তাকে ধরে ফেলে। মুখ চেপে ধরে রিভলভার উল্টো করে একটা মাথায় আঘাত করে। জ্ঞান হারায় ছেলেটি। যা এখনো ছোট বড় অপারেশন হোক, ইরফাতকে একা ছাড়তে না চাইলেও সে প্রথমে একাই যায়। প্রয়োজন হলে বাকিদের ডাকে। তবে ভেতরের অবস্থা চিন্তা করে বাইরের মানুষগুলো টেনশনে থাকে। ইরফাদের কানে গুজে রাখা হেডফোন জোনাকি পোকার মতো জ্বলে ওঠে। উপাস থেকে ভেসে আসে রুহানের চিন্তিত গলা। আর ইউ ওকে স্যার? ডোন্ট প্যানিক, আই এম ওকে। স্যার, হেল্প লাগলে কাইন্ডলি জানাবেন, রিস্ক নেবেন না প্লিজ। হুম। উপরের এক রুমে অনেকগুলো ছেলে আছে। ইরফাত বাইরে থেকে দরজা লক করে। তারপর ইরফাত চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে। রিভলভার কোমরে গুঁজে নেয়। সিঁড়ি দিয়ে নেমে আসা বিশাল আকারের অচেনা মানুষটিকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে ছেলেগুলো। তারপর তেড়ে আসে ইরফাদের দিকে। ইরফাদের উপর হাত তুলতে ছেলেটির হাত আবদ্ধ হয় ইরফাদের বজ্রমুঠিতে। হাত পেঁচিয়ে পেছনে ঠেকায় ইরফাত। বাকিরা এগিয়ে আসে। কাছাকাছি আসতে লম্বা লৌহ শক্ত পায়ের আঘাতে অনেকটাই দূরে ছিটকে পড়াই তেড়ে আসো ছেলেগুলো। বাকিগুলোকে 1 মিনিটে কাত করে ফেলে ইরফাত। তারপর উপরে উঠে তালা ভেঙে ফেলে। দরজার উপাশে মেয়েগুলো কান্না করতে করতে ফুলে ফেপে একাকার। মাঝখানের হালকা পাতলা মেয়েটি ছুটে এসে ইরফাতকে জড়িয়ে ধরে। ফুপে উঠে বলে, চাচ্চু, আমি বাড়ি যাব। চাচ্চু শুনে ইরফাত বুঝে নেয় এটাই রিজভি শিকদারের মেয়ে। অল্প বয়সী মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। হাত দুটো থরথর করে কাঁপছে মেয়েটির। রিভলভার থাকা হাতটি মেয়েটির মাথায় রাখে ইরফাত। তারপর আশ্বস্ত গলায় বলে, কোনো ভয় নেই, আমার সাথে এসো। রোহানের চিন্তিত গলা আবারও হেডফোনে বাজে। ঠিক আছে সব। হুম। কাউকে পাঠাবো? জাবিরকে পাঠাও। ওকে স্যার। মেয়েগুলোকে জাবেরের হাতে দিয়ে উপরে উঠে যায় ইরফাত।
বাকি ছেলেগুলো যে রুমে আছে সেখানে যায় ইরফাত। দরজা খুলতেই রিভলভার হাতে তেড়ে আসে তারা। সামনে 5 জন, পেছন থেকে একজন নেতৃত্ব দিচ্ছে। পেছনে একটা মেয়েও বসে আছে। পেছন থেকে আরাফ চেঁচিয়ে উঠে। ওই এসিবি বাঁচতে চাস তো রিভলভার নামা। ইরফাতের বজ্রকণ্ঠিত গলা। ওই চামচিকা পেছনে কেন, সামনে আয়। আরাফ রিভলভার হাতের সামনে আসে। কি করবি কর। সাথে সাথে রিভলভারের 6টা বুলেটের 5টায় নিশানা বরাবর লাগায় ইরফাত। আরাফ পাশে ফিরে দেখে তার সাথে সবগুলো টিপ পটন খেয়ে পড়ে আছে। গলা শুকিয়ে যায় তার। 30 সেকেন্ডে ফোন দিয়ে আটে। রিভলভার ধরে রিমার মাথায়, তার পুরো শরীর রিমার পেছনে। উন্মাদের মতো বলতে থাকে, রাস্তা স্যার, খোদার কসম মেরে দিব, আমি না বাঁচলেও বাঁচবে না। ইরফাত আরাফের চোখে জানোয়ারের রূপ দেখতে পায়। এই মুহূর্তে কোনো স্টেপ নিলে মেয়েটির ক্ষতি হবে। সে তো জানতো না এই রুমেই কোনো মেয়ে বন্দি আছে, তাহলে অন্যভাবে আঘাত। ইরফাত পিছিয়ে যায়। আরাফ আবারও চেঁচায়। রিভলভার রাখ, না হলে খুলি উড়িয়ে দিব। ইরফাত রিভলভার রাখে। আরাফ রিমাকে টার্গেট করে বাইরে বেরিয়ে আসে। খোলা মাঠের মধ্যেও দাঁড়িয়ে রিমা, পেছনে আরাফ, সামনে ইরফাত। সাইডের প্রাইভেট কারে জাবির, রুহান আর সিনথিয়া। জাবির বেরিয়ে আসে, সাথে সাথে রিমাকে দেখে ছুটে আসে সিনথিয়া। জাবির টেনে ধরেও আটকাতে পারে না। ইরফাদের পেছনে দাঁড়ায় সিনথিয়া। তারপর ভেজা গলায় বলে, রিমা। ইরফাত সিনথিয়ার কথা শুনে বলে, গাড়িতে বসো। সিনথিয়া বরফের মতো জমে যায়। যদি এখন জানোয়ারটা শুট করে দেয়, রিমাকে চিরতরে হারাবে সিনথিয়া। একের পর এক আঘাত তার ছোট্ট হৃদয়ে আর জায়গা দিতে পারছে না। চোখের সামনে প্রিয়জনের মুমূর্ষ অবস্থা আর সহ্য হচ্ছে না। এদিকে ইরফাত চাইলেও শুট করতে পারবে না। আরাফকে জীবিত না পেলে এর চেয়ে বড় চক্রকে সে ধরতে পারবে না। এই জন্যই পুরো বিষয়টা ভেবে চিন্তা করতে হবে। আরাফ রিমার মাথায় রিভলভার ঠেকিয়ে পিছিয়ে যাচ্ছে। ইরফাত শূন্য হাতে শুধু উপায় খুঁজছে। আর মধ্যে সিনথিয়ার একটা কথা মাথায় খেলে যায়। সিনথিয়া বলে, স্যার, রিমা মার্শাল আর্ট জানে, ও নিজেকে রক্ষা করতে জানে। আমার পরের বছর ও মার্শাল আর্টে ভর্তি হয়েছিল। আমাদের অন্য সকল কোর্স এখনো চলমান। ইরফাত খুব বিরক্ত হয়। সে দাঁতে দাঁত চেপে বলে, যাও প্লিজ। জাবের ওকে গাড়িতে বসিয়ে লক দিয়ে রাখুন। আরাফ সুযোগ খুঁজছে। ইরফাতকে ঠেকানো না গেলে আজ তার মুক্তি নেই। আরাফ রিভলভার ইরফাদের পায়ের দিকে দ্রুত তাক করে ট্রিগার চাপে। তার লক্ষ্য ইরফাত যেন হাঁটতে না পারে। হাঁটতে না পারলে আজ ওর মুক্তি। ইরফাত সরে দাঁড়ায়। ইরফাত এই সুযোগে পায়ে গুঁজে আরেকটা রিভলভার বের করে আরাফের পায়ের দিকে তাক করে ট্রিগার চাপে। জাবির হাতের গুলি করে। নিশানা বরাবর বুলেট লেগে আরাফ মাটিতে পড়ে। রিমাকে সরিয়ে আনে জাবির। বাকিরা আরাফকে গাড়িতে তোলে। রিমা অস্ফুট স্বরে বলে, শুভ্রকে পানির ট্যাঙ্কে রাখা হয়েছে, উপরের ঢাকনা তালা দেওয়া। বলে জ্ঞান হারায় রিমা। ব্রেকিং নিউজ, শহরে দিয়েছে নতুন জন্তু। গতকাল একটি ছেলে ও একটি মেয়ে শহরের শূন্য গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা সামনে একটি কালো ছায়ার মতো দেখতে পায়। দুজন ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এমন অবস্থায় রাস্তার লাইটগুলো নিভে যায়। ধীরে ধীরে কালো কিছু একটা তাদের সামনে আসতে থাকে। তারা পেছন ঘুরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মেয়েটি দেখে তার কলিগ পাশে নেই। সে দৌড়ে আশেপাশের মানুষজন ডেকে নিয়ে যায়। যাওয়ার পর দেখে ছেলেটির বেহাল দশা, রক্তাক্ত হয়ে আছে তার শরীর। ছেলেটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি। রাতে সকলকে সাবধানে চলাচল করার নির্দেশ। সকলের উদ্ধার কার্যক্রম শেষ। আরাফ এখনও ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আনফিট। আর রিমা আর শুভ্র দুজনেই মোটামুটি সুস্থ। শুভ্রর ফোন থেকে যা যা তথ্য পাওয়া গেছে তার আগে আপনারা কিছু বিষয় আগে জেনে নিন। জুয়া খেলার এক অনন্য আসর হলো ক্যাসিনো। এটি একসময় ভূমিভিত্তিক ছিল। এই ক্যাসিনো বার, হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন পর্যটন কেন্দ্রের আশেপাশে করা হতো। একসময় মানুষ লাইভেই সামনাসামনি টেবিল, স্লট, কার্ডের মাধ্যমে জুয়া খেলতেন। কিন্তু প্রযুক্তির উন্নতির অপব্যবহার করে সেই ক্যাসিনো উঠে এসেছে স্মার্টফোনে। জুয়া এখন মানুষের হাতের মুঠোয়। আর সবচেয়ে ভুক্তভোগী তরুণ সমাজ। তবে ছেলে মেয়ে বৃদ্ধরা ওইসবে জড়িয়ে গেছে। পৃথিবীতে অনেক ধরনের ফাঁদ আছে, তবে মরণ ফাঁদের প্রথম স্থান দখল করে আছে অনলাইন জুয়া। আর এর মধ্যেও ক্রিকেট বেটিং তরুণ সমাজে বেশি প্রভাব ফেলেছে। যেহেতু ছেলেরা খেলা সম্পর্কে ভালো বোঝে, সুতরাং এটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানি লন্ডারিং। কত শত টাকা পাচার হচ্ছে তার হিসেব নেই। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তরুণ সমাজ। জুয়ায় হেরে টাকা উসুল করতে বারবার বাজি ধরতে গিয়ে তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। জুয়া এক অকল্পনীয় মরণ ব্যাধি। এটি এমন এক জাল, একবার ঢুকবেন তো ধ্বংস নিশ্চিত।
বাকি কথা আরেকদিন হবে। এই সমাজের সাদামাটা সৎ সুন্দর নম্র ভদ্র আপনার ছেলে মেয়ে রাতের আঁধারে অথবা দিনের ফুটফুটে আলোতে হাতের মোবাইল ব্যবহার করে কখন যে ডুবে গেছে জুয়া নামক চোরাবালিতে তা খালি চোখে দেখে বুঝতেও পারবেন না। বুঝবেন তখন যখন হাবুডুবু খেতে থাকা ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিবে অথবা কোনো ক্রাইমে জড়াবে। তেমন একটি গল্প হতে যাচ্ছে আমাদের শুভ্র। কথায় বলে লাভ ইজ ব্লাইন্ড। এই বাক্যকে অনুসরণ করে আজ ভুক্তভোগী রিমা। তাই পুরো পৃথিবীর সকল মেয়েকে একটা ক্ষুদ্র সংকেত, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা কিন্তু ভালো নয়। পৃথিবী খুব জটিল সমীকরণ। টিকে থাকতে হলে আগে নিজেকে ভালোবাসুন, না হলে ভুগবেন, জ্বলবেন, পুড়বেন, কেউ কিন্তু দেখবে না। ছোট্ট একটি টেস্টে জানা গেছে রিমা প্রেগন্যান্ট। খোলা হয়েছে লুকে রাখা শুভ্র রিমা নামক সম্পর্কের ময়লা মাখা ঝুলি। অসুস্থ শরীর, তার উপর কয়েকশো থাপ্পড় পড়েছে তার গালে। কখনো মা, কখনো আত্মীয় স্বজন, কেউ বাদ রাখেনি। এদিকে ইরফাত রিমা কোভিডকে থানায় রেখেছেন। তিনি মনে করেন কিছু জিনিস স্বচক্ষে দেখাতে হয়, না হলে এই যুগের মেয়েরা আবেগে বলে না, হে আমি বিশ্বাস করি না, ও এমন করতে পারে না। আমি নিজের চেয়েও ওকে বিশ্বাস করি। ও সকল মেয়েদের জন্য আজকে রিমা শুভ্র। রিমাকে বসানো হয়েছে চেয়ারে। সামনের চেয়ারে শুভ্র আর এসপি তো আছেনই। শুভ্রর মাথা ভেঙে পড়া গাছের মতো নীতি আছে। ইরফাদের বলিষ্ঠ হাতের চাপড় টেবিলের উপর পড়ে। মাথা তুলে তাকায় শুভ্র। ইরফাদের চোখের ইশারা। ইয়োর টাইম স্টার্টস নাও। শুভ্রর ভেজা গলা। আমি খুব সাধারণ ঘরের ছেলে। বাবা জব করতেন, মা ছিলেন হাউস ওয়াইফ। আমি যখন নবম দশম শ্রেণীর ছাত্র, আমার বোন বিদেশ সেটেল ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হয়। তখন থেকে বোন দেশের বাইরে। ছোটবেলা থেকে ভদ্র ছেলে হিসেবে আমাকে চিনত, কিন্তু ভেতর থেকে মনে হয় কোনোদিনই ভদ্র ছিলাম না। আমার আকাঙ্ক্ষা ছিল আর 5টা ছেলের মতোই। আমার একটা বাইক নেই, ভালো স্মার্টফোন নেই, সবার তো আছে। তাই আমি বাবার কাছে আবদার করতাম, এই যুগে এসব ছাড়া চলে নাকি। কিন্তু স্বল্প আয় থাকায় বাবা হয়তো দিতে পারতেন না। আমি যখন আমার চাহিদা অনুযায়ী কিছু পেতাম না, বিগড়ে যেতাম। বাসায় ভাঙচুর করতাম, ভাত খেতাম না, অশান্তি করতাম। তখন যদি অশান্তি মনে হতো না, এখন বুঝতে পারছি জীবনে কি করেছি। যখন ভার্সিটি লাইফ, আমার মনে হলো আমার একটা আইফোন দরকার। অশান্ত অবুঝ মন বাবার অবস্থা বুঝতে চাইতো না। আইফোন কোথা থেকে আসবে আমি জানি না। আমি জানি আইফোন ছাড়া আমি ভাত খাবো না, বাড়ি ফিরবো না। একটা মাত্র ছিল। মা বাবা পেরে না উঠে মায়ের শেষ সম্বল বিক্রি করলেন। মায়ের শেষ অবলম্বন বিক্রির দামে আমার মুখের হাসি কিনলেন। তবে সে হাসি বেশি দিন স্থায়ী হলো না। বাবা নতুন আবদার, আবার নতুন আবদার। সবাই বাইকে ভার্সিটিতে যায়, আমার পায়ে হেঁটে যেতে লজ্জা লাগে। বাইক লাগবে। বাবা অতিষ্ঠ হতেন, কখনো হতেন আবেগী। ছেলের আবদার পূরণ না করতে পেরে তিনিও নাকি ছটফট করতেন। সকালে মা বলতেন তো বাবা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু ওইসব কানে ঢুকতো না আমার চাই বাইক। বাবা রাজিও হলেন। পরে মা বললেন গ্রামের একটুখানি ভিটে বিক্রি করে হলেও আমাকে বাইক কিনে দেবেন। আমি একটু শান্ত হলাম। পরের মাসে বাবা স্ট্রোক করলেন। ভিটে মাটির শেষ অংশটুকু তার পেছনে খরচ হলো। বুঝে নিলাম আমার কোনো স্বপ্ন পূরণ হবে না আর। মন মরা হয়ে থাকতাম। এক সময় আমার বন্ধু সজীব আমাকে অনলাইন বেটিং এর কথা জানালো। যেহেতু ছেলে হয়ে জন্মেছি, খেলাধুলা ভালোই বুঝতাম। সেদিন রাতে অন্ধকার জগতে পা রাখলাম। নিজের স্মার্টফোন জুয়ার সাইটে একটি অ্যাকাউন্ট খুললাম। প্রথমে কিছুদিন জিততাম, অল্প টাকা হয়ে উঠল লাখের কোঠায়। আমি তো ভেবে নিলাম জীবন একটা পেয়ে গেছি। স্বপ্ন পূরণের পথে আর কে বাধা দিবে। নেশায় ডুবে থাকতাম। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা, ভয়াবহ নেশা। টাকা হলো একটা পছন্দের বাইক হলো। আকাঙ্ক্ষা বাড়তে থাকলো। বাজি ধরার অঙ্ক লাখে ঠোকা দাঁড়ালো। মনে হতো 1 লাখ টাকা বাজি জিতলে হবে ডাবল। স্বপ্নের বাড়ি গাড়ি আমার হাতের মুঠোয়। কিন্তু সেই সময় শুরু হলো অধপতন। লাখের কোঠায় আমি হাঁটতে শুরু করলাম। যা টাকা ছিল সব শেষ। পছন্দের বাইকটি বিক্রি করে আবারও খেললাম। ভাগ্য খারাপ, সব গেল। এরপর শুরু হলো নেশা।
মাথায় চাপতো আর কিছু টাকা হলেই সব ফিরে আসবে। বন্ধু বান্ধবের কাছে ধার নিয়ে খেলা শুরু করলাম। সুদিন আর আসলো না, দেনা বাড়লো। টেনশনে নিশাচরের মতো রাত জাগতাম। বোনের একটি স্বর্ণের চেইন চুরি করে বিক্রি করলাম। সেটা দিয়ে আবার শুরু করলাম। আবার লাখ কাজও করলো। ভেবেছিলাম টাকা বেশি হলে বোনের চেইন ফিরে আনবো, ঋণ পরিশোধ করব। টাকা ফিরলো, আবার মাথায় ভূত চাপতো। বাইকটা কিনেই খেলা ছেড়ে দিব। সেদিন ছিল বাংলাদেশের ক্রিকেট খেলা। জুয়ার সাইটে ওডিডি দিল 1,000-এ 10,000, তার মানে 1,00,000-এ 10 লাখ। সব সমস্যার সমাধান এক খেলা। তাছাড়া বাংলাদেশ আর উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধরেই দেখি লাগলেও লেগে যেতে পারে, কিন্তু জেতা ম্যাচ হেরে শেষ সম্ভব হারলাম। টাকা রিকভার করার জন্য এখানে ওখানে ঋণ নিলাম। বাড়তে থাকলো ঋণ। এখান থেকে টেনে ওখানে, আর ওখান থেকে টেনে ওখানে দিতে জানে পানি থাকতো না। এভাবে ঋণ দাঁড়ালো কয়েক লাখের কোটা। এর মধ্যেই বাবা মারা গেলেন। মায়ের দায়িত্ব আমার উপর। আমি বেকার। বোন মান্থলি একটা অ্যামাউন্ট পাঠাতো। মাথায় ঋণের বোঝা। এ ফোন দিয়ে বলে, শুভ্র টাকা দিস নাকি? ও ফোন দিয়ে বলে, আজ টাকা দেওয়ার কথা ছিল তোর। কেউ কেউ ভাষা খারাপ করতো, তাই বোনের পাঠানোর টাকা দিয়েও ফেলতাম। কিছু টাকা লাভ আসতো, ঋণ দিতাম। ঋণের বোঝা, সংসারের দায়িত্ব, আমি পাগল প্রায়। সন্দেহ হয়ে জব খুঁজি। 10,000 টাকা বেতনে জব করি। ওইটা দিয়ে সংসার চলে। বোনের টাকা দিয়ে খেলা চালিয়ে যায়, কিন্তু ওঠে আর দাঁড়াতে পারি না। কিছু মানুষ টাকা না পেয়ে মাকে সব বলে। সকলের প্রেসারে আমি ওইখান থেকে মাকে নিয়ে পালিয়ে আসি। বোনের শ্বশুর বাড়ি দেখাশোনা করতাম, ফ্রিতে থাকতাম। জব করে যা পেতাম তা দিয়ে চলে যেত, কিন্তু ঋণ আমাকে বাঁচতে দিচ্ছিল না। বন্ধুরা ফোন দিয়ে গালি দিত, বাবা মা তুলেও কথা বলতো। আমি সময় চাইতাম, আমার সময় দরকার। কেউ সময় দিত না। জুয়ার শিকার আমাকে ঠিকই জড়িয়ে নিচ্ছিল। ঋণ শোধের প্রেসারে বাবার এই মরণ খেলায় মেতে উঠতাম। 10 টাকা পেতাম আর 1,000 টাকা হারাতাম। বোনের বাসায় বোনের শ্বশুর বাড়ির লোকজন প্রতি মাসেই আসতো। তারা পার্টি করতো, অনেক লোকজন আসতো। আমার মায়ের জায়গা হতো রান্নাঘর অথবা স্টোর রুম। আমি পুরুষ, 1-2 রাত রাস্তায় কাটানো ব্যাপার না। মা সুখে সুখে পৃথিবী চালান। আমি জুয়া থেকে বেরিয়ে আসতে চাইতাম। একদিন রাতে আমার বেস্ট ফ্রেন্ড ফোন দিয়ে বলল 10 দিনের মধ্যে টাকা না দিলে কেস করবে, অথবা সবাইকে জানিয়ে দেবে। আমার মাথায় আত্মহত্যার চিন্তা আসতো। এমন সময় গিয়েছে একটানা 1 মাস একবেলা খেয়েছি, কিছুদিন তাও পাইনি। একটা রাত ঘুমাতে পারতাম না। ওই সময় ছবি আঁকতাম। ছবি আঁকা একদিন প্রফেশন হয়ে দাঁড়ালো। তবে তা দিয়ে যা পেতাম তা দিয়ে আমার চললেও ঋণ তো দিতে পারতাম না। একদিন বিকেলে দুলাভাই ফোন দিলেন, বললেন 3 মাস পর তারা বাসায় আসবেন। বাসার রং সহ ডেকোরেশন সহ ফার্নিচার সেট চেঞ্জ করে রাখতে। আমি তার জন্য 10 লাখ টাকা পাঠালাম। ওই সময় আমি ঋণের চাপে, বন্ধুদের কথার প্রেসারে মাথা নষ্ট হয়ে যায় আমার। সেদিন দুলাভাই রেখে যাওয়া বাইকে করে ওদের টাকা দিয়ে আসি। 8 লাখ সবাইকে দিয়ে ফেরার পথে আমি অ্যাক্সিডেন্ট করি। বাকি টাকা ট্রিটমেন্ট খরচ হয়। রিমা আমার জন্য যে 50,000 দিয়েছিল ওইটা ব্যাগ দিতে পারি না। 3 মাস পর বোনের ফ্যামিলি আসার কথা। টেনশনে আমার 71 কেজি ওয়েট নেমে আসে 51-তে। পরে একটা কারণে দুলাভাই আর দেশে আসে না। আমি একটু শ্বাস নিতে পারি, তবে বাকি ছোটখাটো ঋণগুলো শোধের জন্য প্রেশার আসে। রিমা এর মধ্যে অনেকবার নিজের জমানো টাকা আমাকে দিয়েছে। রিমার চোখের মধ্যে শিরাগুলোতে রক্ত উঠে আসছে। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টিউশন করে যে টাকাগুলো শুভ্রর বিপদ জেনে দিয়ে এসেছে, নিজের শখ পূরণের টাকা শুভ্রকে দিয়ে এসেছে। কোনো দিন কাউকে বলেনি। যে মানুষটাকে নিঃস্বার্থ ভালোবেসে গেল, সে নিঃশব্দে তাকে ঠকিয়ে গেল। একবারও সত্যি বলল না। শুভ্র খানিকটা দম নেয়, তারপর বলে, রিমার নিঃস্বার্থ ভালোবাসা, পবিত্রতা, শুদ্ধতা দেখে আমি সত্যি ভালো না বেশি থাকতে পারিনি। সেদিন প্রথমবারের মতো আমি ভালো হতে চেয়েছি।
লুকানো পাপ আমি লুকিয়ে কবর দিতে চেয়েছি। তবে জুয়ার শেকল এত মজবুত, যাকে একবার বাদে সে মনে হয় আর ফিরতে পারে না। দুলাভাই প্রতিদিন ফোন দিত, বাসা ডেকোরেশনের কি অবস্থা কত দূর জানতে চাইতো। সব মিলিয়ে পাগল হয়ে যেতাম। ইনকাম করে যা পেতাম তা দিয়ে আবার খেলতাম। যদি টাকাগুলো পরিশোধ করা যায়, হতো না আরো ঋণ বাড়ত। ওই সময় আরাম ভাই একদিন ফোন দিল। সে আমার এলাকার বড় ভাই। আমাকে একদিন বলল, শুভ্র তুমি একটা হেল্প করতে পারবে? সে জানালো কয়েকটা ট্যাটু করে দিতে হবে, বিনিময়ে টাকা পাবো। আমার তো টাকার প্রয়োজন। গিয়ে দেখলাম কয়েকটি মেয়ে, ঘুমন্ত নাকি মৃত শিওর না। আমার টাকার দরকার, তাই আমি ট্যাটু এঁকে দিয়েছিলাম। পরের দিন জানলাম মেয়েগুলোকে মার্ডার করা হয়েছে। এরপর আরাফ ভাই আমাকে নানাভাবে হুমকি দিত, আমি যেন মুখ না খুলি। এরপর আরেকটা ব্ল্যাকমেল করলো, 1-2 দিনের জন্য আমার বোনের বাসাটা তাদের দরকার, আমিও যেন বাসায় থাকি। আমার সাহায্য দরকার। আমাকে কয়েকটি দোকান থেকে ইঞ্জেকশন কিনিয়েছিল, বিনিময়ে বলেছিল আমাকে মোটা অঙ্কের টাকা দিবে। সবকিছু থেকে বেরিয়ে আসার জন্য টাকা তো সত্যি দরকার, তাই একটা শেষ রিস্ক নিলাম। শেষ রিস্কে জীবন শেষ হলো, আমার গল্পের সমাপ্তিও হলো। নিজের রুমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রিমা। শুভ্র রিমার জার্নি আরেকবার স্মৃতিচারণ করে। জীবন কখনো কখনো এমন জায়গায় মোড় নেয়, তখন কিছু প্রকাশ করার ভাষা থাকে না। শুধু মনে হয় সব দুঃস্বপ্ন হয়ে যাক, কালো মেঘ কেটে ঝকঝকে আকাশের মতো জীবন হোক। তাই কি হয়, হাতে ধরে যে দুঃখ সে জীবনে এনেছে তার তো ফল ভোগ করতেই হবে। ঠিক সে সময়েই তার মা আসে। তার মায়ের দৃষ্টিতে রিমা এখন বিষ, কথা দিয়ে পুড়িয়ে মারছে তাকে। রিমার মা রাজিয়া বেগম একটা জামা রিমার দিকে ছুঁড়ে বলেন। রিমা ফিরে তাকায়। সে তো বোবা হয়েছে সে কালকে, তবু চোখের ভাষা বলে কেন? রাজিয়া বেগম তীব্র ঝাঁঝালো গলায় বলেন, জামা ধরস না কেন? পেট বাজাইয়া আইসোস, মানুষ আমারে দেখে থুতু ফালায়। সবাই বলে তোর বাপ না থাকায় নাকি পর পুরুষ আমি তোর ঘরে পাঠাইছি, দুদিন পর আমার খবরও নাকি বের হবে। এই সব বলা বলি করছে। এখন হাসপাতালে গিয়ে আমারে উদ্ধার কর। আমি ভালো আছি মা, হাসপাতালে যেতে হবে না। তুই মর, পাপের ফল নষ্ট করে আমারে উদ্ধার কর। কি বলছো মা? এই বাচ্চা কি অন্যায় করেছে? ও তো অবৈধ না, আমরা তো বিয়ে করেছিলাম। তোরে কি সারা জীবন ঘরের খাম্বা বানাইয়া রাখমু? বিয়ে দিতে হবে না? তোর এই বাচ্চা কে মানুষ করব? আমার জীবন থাকতে ওর কিচ্ছু হতে দেব না মা। সে তোর যা ইচ্ছে কর, 5 মিনিট পর বের হব, রেডি হ। আমি যাব না কোথাও। রিমার বলা শেষ না হতে রাজিয়া বেগম স্টিলের স্ক্যাল হাতে তুলে নেন। জায়গা বেজায়গায় না দেখে বেধড়ক মার মারে রিমাকে। রিমা এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। দরজা ভিজে রাখা দেখে তিথি বাসায় ঢুকে। চোখাচোখি হয় তিথি আর রাজিয়া বেগমের। নিচে নিস্তেজ শরীরে শুয়ে আছে রিমা। তিথির বুকের মধ্যে ধুকপুক করে ওঠে। হে কেমন মা! চোখ মুখে রাগ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, যেন মেয়ে মরলে তিনি বাঁচেন। তিথি তড়িঘড়ি করে কাছে যায় রিমার, মাথাটুকু কুলের মধ্য তুলে গালের পাশে হাত দিয়ে ডাকে, রিমা, এই রিমা। ঠিক তখনই তিথির ফোন টুং টুং করে ওঠে। এসপির নম্বরে দেওয়া মেসেজের রিপ্লাই। কেগো তুমি সুহাসিনী, কিসের এত দুঃখ তোমার? সেদিন তোমার দেয়া মেসেজের শব্দগুলো আমাকে ঘুমোতে দিচ্ছে না। বলো না, কিসের দুঃখ এত? ফোনের স্ক্রিনে তাকিয়ে তিথির কপাল কুঁচকে আসে। এমন উত্তর সে কল্পনাও করেনি। ইরফাত সিনথিয়ার মুখোমুখি, মাঝখানে টেবিল, ইরফাদের সেই ধীর শান্ত গলা। কালকেই তোমার ছুটি, নাও ইসমাইল। সিনথিয়া অবাক চোখে তাকায়। এত দ্রুত ব্যবস্থা হবে? কিন্তু কিভাবে? কিন্তু মুখে কিছুই বলে না। ইরফাত খানিকটা সময় পর আবারও বলে, তারপর বলো চিঠি কে দিল? চিঠির কথাটা এত আত্মবিশ্বাস নিয়ে বলায় সিনথিয়া অবাক না হয়ে পারে না। এত কিছু মানুষটা কিভাবে বের করে? কিন্তু তার সব সত্যি বলার সময় হয়েছে। আজ তাকে সব বলতেই হবে। গধূলি বেলা দরজা জানালা লাগিয়ে লাউয়ের ডগার মতো নেতিয়ে পড়া শরীর নিয়ে শুয়ে আছে রিমা। পর্দা চাপানো জানালা দিয়েও মৃদু আলো আসছে। পাশে হাত ধরে বসে আছে তিথি। সে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিমার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা জল। তিথি চোখের কোণ থেকে গড়িয়ে পড়া জল মুছে দেয়। সে রিমাকে শক্ত হওয়ার জন্য বলে,
আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে একদিন। রিমা কথাটুকু চোখ বন্ধ করে ভাবে সব ঠিক হওয়ার দিন শেষ। কথাটি মনে হতেই বুকের মধ্যে হু হু করে ওঠে রিমার। সে দম বন্ধ করে থাকে কিছুক্ষণ। যদি বুকের যন্ত্রণাটা একটা বারের জন্য কমে, দগ্ধ আগুনে ভুল করে পড়ে যাওয়া বস্তুটি যেমন জ্বলে পড়ে ওঠে, তার ভেতরটা তেমন করে পুড়ে উঠছে। 1 সেকেন্ডের জন্য কমে না তার সদ্য জন্ম নেয়া ক্ষতের ব্যথা। সে দীর্ঘ একটা শ্বাস ফেলে, আবার হু হু করে কাঁদে। এই নিদারুণ যন্ত্রণা যে সে আর সহ্য করতে পারছে না। রিমার কান্নারত অবস্থায় তিথিও ব্যাকুল হয়ে ওঠে। আর কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রিমাকে সান্ত্বনা দিবে? তবুও আহত গলায় বলে, চুপ যা না, নিজেকে শক্ত কর। বুকের মধ্যে আরো দুমড়ে মুচড়ে যায় রিমার। সবাই এই একটা কথাই বলবে, কিন্তু শক্ত হওয়া এত সহজ? পৃথিবীর কেউ তার ব্যথা বুঝবে না, কেউ না, কেউ না। শুধু সবাই সান্ত্বনা দিয়ে যাবে, কিন্তু এই ভুলের মাসুল তার একাই গুনতে হবে। এই একাকিত্বে কষ্ট পোহাতে পোহাতে পুরো জীবন চলে যাবে। 1 ফোঁটা কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। তার কি দোষ ছিল? মনে মনে সে চিৎকার দিয়ে বলে, আমার কি অপরাধ ছিল? বিনা দোষে কেন পুড়ছি আমি? বুকের ভেতর যে আমার জ্বলে পুড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ফর্সা নাক রক্ত লাল হয়ে গেছে রিমার। চোখ দুটো ফুলে একাকার। বাদ ভাঙা চোখের পানি যেন 1 সেকেন্ডের জন্য থামছে না। তিথির বাসায় যাওয়া প্রয়োজন, কিন্তু কি করে যাবে এই আহত মানুষটাকে ফেলে? সে কিছুক্ষণ ভাবে, তারপর তিথি উঠে দাঁড়ায়। দূরে সরে গিয়ে মামির নম্বরে কল দেয়। আসসালামু আলাইকুম মামি। ফোন দিচ্ছস কেন? বলার আগেই তিথি দমে যায়। এইভাবে কথা বলে কিছু কি বলার থাকে, বলার আগে যেন মুখের পর ঝাঁটার পারি। তার কপালই এমন, না আছে কথা বলার শান্তি, আর না আছে অন্য শান্তি। সে সব জানে, তাই তার কিছু করার নেই। কথা কস না কেরে? তোর মতো আমি বইসা খাই নাকি? আমার কাজ কাম নাই? তিথির সম্বিত ফিরে। ওই যে রিমা, মানে রিমা খুব অসুস্থ। আমি একটা রাত ওর কাছেই থাকতে চাচ্ছিলাম। না থাক, না করছে কি? কথা শুনে তিথি মনে মনে খুব খুশি হয়। যেভাবেই হোক রাজি তো হয়েছে। খুশিতে তিথি ফোন কাটতে নাই। ঠিক ওই সময় উপাস থেকে শোনা যায়, দেখ, পেটের বাজিয়ে আসিস না। তোর মায়ের পাপ টানতে টানতে আমার জীবন শেষ। আবার তোর পাপ টানতে যেন না হয়। তিথির হৃদয়ের কাছে কেউ যেন দুম করে একটা বুম ব্লাস্ট করে। আবারও ছিন্ন ভিন্ন হয়ে যায় হৃদয়। চোখ ফেটে জল উথলে পড়তে চায়। সে যেন সর্বশক্তি দিয়ে বাধা দেয়। 2 চোখের অশ্রু তার মতো মেয়ের কাঁদতে নেই। তার কান্না বারণ। ঠিক ওই মুহূর্তেই ফোনটা আবারও কেঁপে ওঠে। মনটা আরও বিগড়ে যায়। এত অশান্তির মধ্যেও আবার কোন অশান্তি পিছু লাগলো? রিমা ঠান্ডা মাথায় ভাবে, এসপির মতো একজন তাকে এসব লিখবে? এটা সম্ভব নয়। তিথি ইংরেজি অক্ষরে লেখে, কে আপনি? কেন, যাকে তুমি দুঃখ লিখে পাঠালে? তিথি এই নীরবে ভাবে, সেদিন যা হয়েছিল তার শুধুই মজা। সিনহার মতো একজন এসপি তার জীবনে আসবে, তার সে দুঃস্বপ্নেও ভাবে না। আর এসপির পার্সোনালিটির সাথে এই মেসেজগুলো মিলছে না। তিথি রিপ্লাই করে, আপনি কে? বন্ধু। আরে পরিচয় কি? আমি মানুষ, এর চেয়ে বড় পরিচয় নেই। তিথির মনটা এমনিতেই খারাপ, তার উপর ভনিতা সহ্য হচ্ছে না। সে লিখে, আরে বেটা, নাম কি? তুমি যে নাম দাও। কুত্তায় কামড় দিয়েছে? কেন, আমি তোমার বন্ধু হতে পারি না? এটা নাম কি দেওয়া যায় না? বন্ধু সবাই হতে পারে না। কেন হতে পারে না? জানি না। একবার হাত বাড়াও, পুরো পৃথিবী ফুলিয়ে দিব, সব দুঃখ কমিয়ে দিব। হাস্যোজ্জ্বল ফুটফুটে দিনের শুরুতেই কালবৈশাখী ঝড়ের মতো কখনো ঘুটঘুটে অন্ধকার অনুভব করেছে? কখনো একটা মিনিটকে 365 দিনের মতো দীর্ঘ লেগেছে? বিশাল পৃথিবী ভর্তি মানুষের মধ্যে থেকেও নিজে শূন্য, এটা অনুভব করেছেন? আমি করেছি বহুবার। নিজের গহীনে রাখা অব্যক্ত গল্পগুলো কখনো তিক্ত নোনা জল হয়ে অথবা দীর্ঘশ্বাসের সাথে মিশে খোলা চিঠির মতো উড়ে গেছে। তখন কেউ তা খুলে দেখেনি। আমার কেউ নেই, কেউ ছিল না। আপনি জানলে হাসবেন। যখন তিক্ত নোনা জলে চোখের পাতা মৌমাছির হুল ফোটানোর মতো ফুলে যেত, চোখের পাতা খুলতে পারতাম না।
সে বন্ধ চোখেও এই অবুঝ মেয়ে রাতের আধারে হাত বাড়িয়ে কোনো অদৃশ্য ছায়ার সঙ্গ চাইত। শূন্য হাত বাড়িয়ে রাখার কল্পনায় কখনো অস্তিত্বহীন মানুষের অপেক্ষায় সে ভাবত, যদি কোনো ভ্যাম্পায়ার আসতো, যদি ছোটবেলায় দেখা কার্টুনের সুপারম্যানটা তার জন্য আসতো, ওই যে ছোটবেলায় সুনপরিটা, সে কি বন্ধু হতে পারে না? আচ্ছা, এই পুরো পৃথিবী জুড়ে এত মানুষ, তাহলে তার জন্য একটা বন্ধু নেই কেন, যাকে সব বলা যায়, সব কিছু? এই ছোট্ট মেয়েটা কি করতো জানেন? অসংখ্য ফিডব্যাকহীন নাম্বারে নিজের অব্যক্ত কথাগুলো লিখতো তুমি কি আমার বন্ধু হবে? বাস্তবতা না শেখা পিছি মেয়েটা বুঝতো না এভাবে বন্ধুত্ব হয় না। কোনো সুপারম্যান, কোনো ভ্যাম্পায়ার, কোনো কল্পনার প্রিয় চরিত্র কখনো বাস্তব জীবনে পরিবর্তন করতে পারে না। নিজের দুঃখ নিজেকেই কমাতে হয়, নিজের জীবনের হাল নিজেকেই ধরতে হয়, নিজের জীবনের সুপারম্যান নিজেকেই হতে হয়। এই আবেগমাখা প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু কেউ সত্যিকার অর্থে দুঃখ ভোলাতে পারে না। দুঃখ হলো একান্ত নিজের জিনিস, ব্যক্তিগত যন্ত্রণা। বিরক্ত করবেন না প্লিজ। কিন্তু আমি তো তোমার কথার প্রেমে পড়ে গেলাম সুহাসিনী, যার কথা এত সুন্দর, না জানি মনটা কত সুন্দর। নাটক করবেন না তো, আমি বিবাহিত, আমার মেয়ে আছে একটা, ডিস্টার্ব করবেন না। মিথ্যা বলছে কেন? একবার হাত বাড়িয়ে দেখো না। সকালবেলা ব্যস্ততার কারণে কথাগুলো শোনা হয়ে ওঠেনি। এখন প্রায় সন্ধ্যা। ইরফাত সিনথিয়াকে আরেকবার নিজের কেবিনে ডাকে। সাহসী সিনথিয়া ইরফাদের কাছে খুব জড়সড় হয়ে বসে, সেই আগের মতো। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে নিজেকে বাঁচানোর অদম্য শক্তি বিদ্যমান। মুখটা দেখে মনে হয় সেই আদিম যুগের শান্ত অবলা নারী, না অবুঝ বাচ্চা। ইরফাত নিজের চেয়ার টেনে বসে, তারপর সে শীতল গলায় বলে, আমাকে কোশ্চেন করতে হবে নাকি নিজেই বলবে? সিনথিয়া মাথা নিচু করে বসে আছে ঠিক আগের মতোই। কোথা থেকে শুরু করবে সে? ইরফাত সময় নিয়ে জিজ্ঞেস করে আবার, তুমি কি সত্যি বলবে নাকি সত্যের সন্ধানে আমাকে আবার নামতে হবে? সত্য যত গভীরেই থাকুক আমার চোখ এড়াবে না। সিনথিয়া চোখ তুলে তাকানোর সাহস পায় না। সামনের মানুষটাকে সে বুঝতে পারে না। কখনো তার কাছে মনে হয় মানুষটির হৃদয় পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসের মধ্যে একটি, আবার কখনো মনে হয় তার হৃদয় ইস্পাতের চেয়েও কঠিন। ইরফাদের কথা শুনে তার কখনো কখনো মনে হয় এই পৃথিবীতে এই একটা মানুষ সবচেয়ে বিশ্বাসের, ভরসার। তাকে এত সুন্দর করে বুঝতে কেউ পারেনি, কেউ না। আবার কখনো মনে হয় সব মিথ্যা, সব কেবল সত্যি জানার কৌশল। এই মানুষটাকে একবারের জন্য বুঝে উঠতে পারে না সিনথিয়া। তার কোমল কথাগুলো শুনে মনে হয় তার বলার সত্যিটা স্পিড প্রয়োজন, শুধু সত্যি। সিনথিয়া টেবিলে নিজের কোমল হাত দুটো রাখে, তারপর ধীর শান্ত গলায় বলে, প্রশ্ন করুন। মার্শাল আর্ট জানো? তাহলে সেদিন নিজেকে কেন বাঁচালে না? নিজেকে বাঁচানো ওই প্ল্যানের মধ্যে ছিল না। অনেক আগে থেকেই আমার নম্বরে একটা স্প্যাম কল আসতো। আমি প্রথমে কথা বলিনি, পরে একটা মেসেজ আসে, আমি তোমার খুব কাছের, আমার সাথে তোমার কথা বলার প্রয়োজন আছে। এরপর থেকে কথা বলা শুরু। প্রথমে সে আমাকে জানায় সে আমার ভাই, রক্তের ভাই। আমি খুব অবাক হই। প্রথমত বিশ্বাস করিনি, পরে সব বলার পর বিশ্বাস হয়, যেহেতু আমি অ্যাডপ্টেড ছিলাম। ভাইয়ের সাথে কথা হতো, ভাইয়া বন্ধুত্বপূর্ণ ছিল, সব কথা শেয়ার করতাম, কষ্ট করে বলতাম। সেদিন আমাকে থানায় ডাকা হলো, সেদিনও ভাইয়া কল দেয়। এরপর যখন আপনার পার্সোনাল নাম্বারটা নিলাম, সেদিনও সব বলি। ভাইয়া আমাকে বলে, আপনার কাছে আমার বাবা আছে, আপনাকে পেলে আমার বাবাকে দেখতে পাবো। তার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, তা হলো ভাইয়ের লোকেশন অনুযায়ী আমাকে যেতে হবে এবং দুজন লোক আমাকে তাড়া করবে। আমি ছুটবো এবং এক পর্যায়ে আমি আপনাকে কল দেব। আপনি আসুন না আসুন ওইটা ম্যাটার না। আপনি যেন জানেন রাফির পর আমাকেও কিডন্যাপিংয়ে ট্রাই করা হয়েছে। আমি বাবাকে দেখার লোভে তাই করি, তবে সেখানে হয় অন্য বিপদ। নির্দিষ্ট সময় পর তারা আমাকে সত্যিই ধাওয়া করে। যেহেতু সব প্ল্যান করা, তাই সেদিন কোনো ঝামেলায় জড়াই না। তাদের মারলে যদি আরেকটা কেস হয় তখন আরও ফেসে যাব, তাই কোনো রকম পালিয়ে বাড়ি ফিরি। আসার সময় ফোনটা পানিতে ভিজে নষ্ট হয়। বাড়ির অবস্থা ক্রিটিক্যাল থাকায় আমি সিম কার্ডটা আর অন্য ফোনে তুলতে পারি না। ভাইয়ের সাথে কথাও হয় না। পরের দিন তো আমাকে থানায় নিয়ে আসা হয়। তারপর? আপনি জানলেন কি করে? চিঠি
যার হাত দিয়ে চিঠি এসেছে তাকে ধরা কি কোনো ব্যাপার? চিঠি তোমার হাতে আসার আগেই আমার হাতে এসেছে, আর ওইটা রাফির হ্যান্ডরাইটিংয়ের সাথে ম্যাচ করেনি। চিঠি ভাইয়াই পাঠিয়েছে। সে জানে রাফি নিখোঁজ। নিজেকে আড়ালে রেখে সে চাচ্ছে সেদিনের কিডন্যাপিং বিষয়টা জানুন। বিষয়টা নিয়ে ভাবুন, না ভাবলেও ভাবানোর ব্যবস্থা নিলয় ভাই করবেন। চিঠি উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাকে বলা। আমি আপনাকে বললে হয়তো আমাকে সামনে রেখে বিষয়টি ঘেঁটে দেখবেন, আর ভাই আপনাকে ধরবে। এটা হয়তো একটা চাল, এটা গেস করে বলবেন। এটা ওই জন্যই ফোন দিয়ে আমাকে সেদিন জানালে আর রাস্তা দেখালে? আমাকে ধরার এত ইচ্ছে তোমার? নিজের কথায় নিজে যেন ফেঁসে গেল সিনথিয়া। তবে ইরফাতকে ধরার, বিপদে ফেলার ইচ্ছে তো তার কোনো দিন ছিল না। আর পেছনে যে বড় কোনো সত্য লুকিয়ে আছে ওইটা মাথা খাটিয়ে দেখেনি সে। তার বাবাকে দেখার এক অদম্য ইচ্ছে ছিল, তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল। তাই তো সব কথা মতো ছোট্ট কাজটি করেছিল সিনথিয়া। তবে এসপির বন্ধুসুলভ আচরণ তাকে সাপোর্ট দেওয়া, সাহস দেওয়ার জন্য করে সব ভুলে বসেছে। এক জীবনে বাবাকে দেখার ইচ্ছা, বাবাকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা কবেই মাটি দিয়েছে সে। সে কথা এসপিকে কি করে বোঝাবে সিনথিয়া? কি করে বলবে এক বিন্দু বিপদেও যে সিনথি তাকে ফেলতে পারবে না? পুরো পৃথিবী ভুল বুঝুক, কিন্তু ইরফাদের ভুল বোঝাটা মোটেও গায়ে সহ্য হচ্ছে না। সিনথিয়া ইরফাদের চোখের দিকে তাকিয়ে বলে, বলে কি যেচে গিয়ে আপনাকে বলতাম, ভুল রাস্তা দেখে আসতাম। কিডন্যাপিং এর পুরো চাল তো সেই কবেই খুঁজিয়ে এসেছি। মানে? সিসি ফুটেজ চেক করে কিছু পেয়েছেন? ওই রাস্তায় তো আমি যাইনি। প্রথমে বাবাকে দেখতে যাওয়ার ইচ্ছেতে একটা ভুল আমি করেছিলাম, আবার চিঠি পেয়ে হয়তো আমি আপনাকে জানাতে পারিনি। একদিকে বড় ভাইয়ের কথা আপনাকে বলতে পারিনি, আবার আপনাকেও বিপদে ফেলতে চাইনি। তবে ভাবতাম কিডন্যাপিংয়ের ড্রামার দিন বাবা থানায় এসেছিল। আপনি যদি জানেন হয়তো বিষয়টি খতিয়ে দেখবেন, তাহলে যদি বিপদ হয়। তার আগেই আমি ওই দিন বলেছিলাম, আর ভুল পথ দেখিয়ে কেস সেদিনই ঘুরে দিয়ে এসেছি। না পাবেন ক্লু, না ধরবেন পথ, আর না কেউ পাতবে চাল। আমি কখনো চাইনি আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হোক। কেন? আমি কি তোমার? এসপির বলা কথা কেন যেন হৃদয়ে হালকা দূরে গেল সিনথিয়ার। এই প্রশ্নের উত্তরে কি বলবে সে? এর উত্তর তো তার কাছে নেই। তবে একটা কথা খুব করে মনে হতেই সিনথিয়া দম নিল। তারপর বলল, যে কারণে আপনি আমাকে বাঁচিয়ে গেলেন, রিপোর্ট দিলেন, সাহস দিলেন। প্রত্যেক নির্দোষ ব্যক্তির ক্ষেত্রে এই ইরফাত সেম। তোমার চোখ দেখে যা বুঝেছিলাম তুমি কারো চালাগুটি, আবেগপ্রবণ, বাস্তব জ্ঞানহীন মেয়ে, তাই সাপোর্ট দিয়েছি। বাকি যা করেছি কেস সলভের জন্য করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এটাই করতাম। এই ছোট্ট সত্য কথাটা কেন যেন তীব্র ব্যথা দিল সিনথিয়ার ছোট্ট হৃদয়ে। তার কাছে সবাই সমান। আচ্ছা, মনের অজান্তে সে কি স্পেশাল কিছু ভেবে বসেছিল? এই সত্যিটি তাকে কেন পোড়াচ্ছে? ইরফাত মধ্যমার বৃদ্ধাঙ্গুলে টোকা দেয় টেবিলে, তারপর বলে, তুমি মার্শাল আর্ট জানো, তাহলে তোমার সামনে থেকে রাফিকে কিভাবে কিডন্যাপ করলো? আমার এত কনফিডেন্স ছিল না। যা হয়েছে আমার কিছু করার আগেই। এই লাস্ট কোশ্চেন, কনফিডেন্স যদি নাই থাকে আমাকে কেন বাঁচালে? এই ভয়টাই পেয়েছিল সিনথিয়া। সেদিন এই প্রশ্নের থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেলেও আজ সে পুরো মুখোমুখি। এই প্রশ্নের উত্তর দিন রাত এক করে সে ভেবেছে। ইরফাতকে মারতে দেখে তার রক্ত মাথায় উঠে গেছিল। সে নিজের জ্ঞানে ছিল না। কোথা থেকে এত শক্তি আর কনফিডেন্স পেয়েছিল সে তো নিজেও জানে না। প্রশ্নের উত্তরে সে নিজেই নিজেকে পাল্টা প্রশ্ন করে, প্রেমের মধ্যে কি কেউ দ্বিতীয় প্রেমে পড়ে? একজনের জন্য কাঁদতে কাঁদতে আবার অন্যের প্রেমে পড়া যায়? সে যদি প্রেমেই পড়ে থাকে তাহলে কি তার চরিত্র ঠিক নেই? সে কি ছলনাময়ী, চরিত্রহীনা? কিন্তু তার মন তাকে বারবার একটাই উত্তর দিয়েছে, তুই প্রেমে পড়িসনি, তুই ভালোবেসেছিস। রাত গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে। দুটো মানুষ নিশাচরের মতো নির্ঘুমে কাটিয়ে যাচ্ছে রাত। একজন এখনো নীরবে চোখের জল ফেলছে, অপরজন এখনো সান্ত্বনা দিয়ে যাচ্ছে। কিন্তু ফলাফল একই। নানা রকম স্মৃতিচারণ করে রিমা নিজেকে শান্ত করতে পারছে না। ওদিকে তিথির ফোনে মেসেজ থামছে না। কোথা থেকে কোন পাগলের আবির্ভাব যে ঘটলো তা কে জানে। বিরক্ত হয়ে শেষের 3 ঘন্টায় আসা মেসেজ সে দেখেওনি, রিপ্লাইও করেনি। তবে ফোনটা মেসেজের শব্দে কিছুক্ষণ পর পর মৃদু কেঁপে উঠছে। তিথি ফোনটা তুলে অসংখ্য মেসেজ, এত পড়ার ধৈর্য নেই।
শেষের একটা মেসেজ তার চোখ আটকায়। নিজের উপর কি তোমার কন্ট্রোল নেই সুহাসিনী? কথাটা শুনে তিথির মাথা আগুনের মতো গরম হয়। তিথি ফোনের কিবোর্ডে টাইপ করে। মন খারাপ? না, মনটা ভীষণ খারাপ। আমার স্বপ্নে আঁকা পড়ি, প্লিজ কথা বলো। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি মেয়ে? এত কনফিডেন্স নিয়ে কি করে কথা বলছেন? তোমার সীমাটা তানজিলা তিথির নামে রেজিস্ট্রি হয়েছে, বাকি খোঁজখবর নিয়েছি। মানে আমি তো মেসেজটা এসপি সিনহার নাম্বারে দিয়েছিলাম। আপনি কে? আমি সিনহা নয়, এতটুকু শিওর। কে আপনি? এসে দেখে যাও। মানে মানে কাল এসো, মিট করি। পাগল নাকি? তোমার জন্য। আজব প্রাণী। আপনি কে চান? ভালোবাসতে চাই। আপনি কি পাগলা গারুর থেকে কথা বলছেন? যেখানে থেকেই বলি, তবে আমার ভালোবাসা সত্য। ওয়েট, মেসেঞ্জার আছে আপনার? তিথি প্রীতি এই আইডিতে রিকোয়েস্ট দেন। ছেলেটি রিকোয়েস্ট দেয়। ছেলেটির আইডির নাম লিখতে কোন জগতের অক্ষর ব্যবহার করা হয়েছে শত চেষ্টায় উচ্চারণ করতে পারল না তিথি। আইডিতে নেই কোনো ছবি। তিথি নিজের ফোন থেকে বহু আগে রাখা একটি মেয়ের ছবি দিল। আল্লাহর সৃষ্টি কোনো কিছু অসুন্দর নয়, তবে একটা কুৎসিত ছবি তিথি ছেলেটিকে দিল। তারপর তিথি টাইপ করলো, এটা আমি। পছন্দ হয়েছে? অপর পার্শ্বে দেখার পর ছেলেটি বলল, এর চেয়েও ভোটার আইডি কার্ডের পিক বেশি খারাপ ছিল, তাতে কি পালিয়ে গেছি। ভালোবাসা সুন্দর অসুন্দরের বিচার করা হয় না, পাগলি মেয়ে। আর এটা তুমিও নাও তিথি, তোমার এটা মেসেজ আমার মনে এতটাই দাগ কেটেছে যে একটা নম্বরের সূত্র ধরে তোমার সব নিউজ নিয়ে ফেলেছি। কিন্তু কেন? ভালোবাসতে চাই, তোমার দুঃখগুলোর ভাগ নিতে চাই, শুষে নিতে চাই তোমার সমস্ত যন্ত্রণা। কিন্তু কেন? ভালোবাসি। এভাবে কি করে ভালোবাসা হয়? ভালোবাসার কারণ দেখে হয় না, ভালোবাসা শুধুই ভালোবাসা। কিন্তু আমাকে ভালোবাসবেন কেন? কারণ ছাড়া ভালোবাসি, ভালোবাসি তাই ভালোবাসি। উফ, ব্যথা পেলে এত বিরক্ত কেউ করে? বিরক্ত হও কেন? দিব, আপনি প্লিজ মেসেজ দিবেন না। 100 বারে দিব। 1000 বার দেন, কোটি বার দেন, আই ডোন্ট কেয়ার। আমার ভালোবাসা তোমাকে পৃথিবী ফুলিয়ে দিবে সুহাসিনী। আমার জন্য তুমি একদিন সব ছাড়বে। এরপরেই ওপাশ থেকে একটা ভয়েস মেসেজ আসে। তিথি ওপেন করে না। ওপাশের ছেলেটি মেসেজ দেয়, একবার অন কর প্লিজ। তিথি সিন করে রেখে দেয়। এরপর আরো অসংখ্য মেসেজ আসে, কিন্তু তিথি না দেখে ফোনটা উল্টো করে রেখে দেয়। চারদিকে নীরব গভীর রাত, ঘুমের ভারে চোখের পাতা ভার। কিন্তু অজানা ব্যথায় চোখ বন্ধ করে থাকার পরও ঘুম আসছে না সিনথিয়ার। কাল তার মুক্তি শুনে তো তার খুশি হওয়ার কথা, কিন্তু সে কেন যেন খুশি হতে পারছে না। ভালোবাসা অদ্ভুত জিনিস। যে গারদে বসে একদিন মুক্তির জন্য ছটফট করত, আজ সেই গারদে থেকেই মুক্তির সময় সে কাঁদছে। একজন মানুষের ব্যথা কাটিয়ে ওঠার আগেই আরেক ব্যথায় বুক ভারী হচ্ছে তার। দীর্ঘশ্বাসে ভরে উঠছে গারদের চার দেয়াল। ফজরের আজান হয়। তিথি উঠে নামাজ আদায় করে। দুটো বান্ধবীকে দোয়ায় রেখে নামাজ শেষ করে বিছানায় এসে বসে। রিমা ঘুমিয়ে গেছে। তিথি সেই ভয়েস মেসেজগুলোর কথা মনে পড়ে। ফোনটা হাতে নেয় তিথি। ফোনের সাইড বাটন চেপে সাউন্ড কমিয়ে নেয়, তারপর অন করে। একটা নরম শান্ত গলায় বেজে ওঠে, ভালোবাসি। তিথি বহু ছেলের সাথে কথা বলেছে, বহুবার ঘুরেছে, বহু ছেলের সাথে ফ্লার্ট করেছে, তবে এই ছেলের ভয়েস মারাত্মক সুন্দর। ভালোবাসি 4 অক্ষরের শব্দটি একসময় হৃদয় পর্যন্ত ঢুকে একটা টুং করে শব্দ বাজিয়ে দেয়। তিথি স্তব্ধ হয়ে বসে। তার এত অস্থির কেন লাগছে? ভয়েসে কি মেশানো ছিল? মধু নাকি সুপার গ্লু? কোনটার জন্য এত মোহনীয় লাগছে ছেলেটির গলা? নিচে আরো কিছু ভয়েস মেসেজ দেয়া। তিথি কেন যেন কণ্ঠ শোনার লোভ সামলাতে পারল না। পরেরটা ওপেন করলো। সে লোভনীয় গলায় ছেলেটি এক নিঃশ্বাসে বলে গেল, লাভ ইউ, 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 লাভ ইউ। এক নিঃশ্বাসে বলার শব্দগুলো শুনে পাথরের মতো শক্ত হয়ে বসে তিথি। কেন যেন অশান্ত করে দিচ্ছে শব্দগুলো তাকে। তিথি আরেকটা ভয়েস মেসেজ অন করে। সেখানেও সে মধুর মতো গলার
এক নিঃশ্বাসে উচ্চারিত হলো সবচেয়ে দামি শব্দটি। শব্দগুলো একদমই বলতে থাকে ছেলেটি। শেষের শব্দগুলোতে দম ফুরিয়ে আসে, শব্দগুলো অস্ফুট হয়ে যায়। তবু বলতে থাকে। দম ফুরানোর আগে অবধি নিঃশ্বাসে চেপে থাকা ছেলেটির গলা শুনে তিথির নিজের দমটাই বন্ধ হয়ে আসছে। পরের মেসেজ আর অন করার সাহস হলো না তিথির। নিজেকে এই প্রথমবারের মতো দুর্বল লাগছে। মুখের ভেতরটা পরিবেশের নিস্তব্ধতায় বিপরীতে ঝিরিম ঝিরিম বাজছে, যেন এই শব্দে এখনই রিমার ঘুম ছুটে যাবে। উঠে বলবে, কিরে বুক কাঁপছে কেন তোর? তিথি চোখ মুখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হাত পা কেন যেন বরফ শীতল হয়ে উঠে ক্রমে, বুকের কাঁপন কেন যেন তরতরি বাড়তেই থাকে। পরের দিন রিজভী শিকদারের সাহায্যে যেমন এফআইআর হয়, সে তার সকল অপরাধ স্বীকার করে নেয়। ইরফাত সব প্রমাণ নিয়ে সিনথিয়ার জামিন করায়। সিনথিয়া মুক্ত, তবে তার ছলছল চোখ দুটোতে মুক্তির ইচ্ছে নেই, ইচ্ছে শুধু বন্দী হওয়ার। এই মুক্তি তার হৃদয়কে আরো যন্ত্রণা দিচ্ছে। তার জীবন যেন অভিশপ্ত। একটা সমস্যা থেকে উঠে আরেকটা সমস্যায় কখনো পিছলে পড়ে, কখনো লাফিয়ে পড়ে, কখনো অসাবধানতায় পড়ে। আর এবার মনে হয় না জেনেই পড়ল। কপাল খারাপ হলে যা হয়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সিনথিয়ার যাওয়ার সময় ঘনিয়ে আসে। চোখ দুটো একজনকে দিশেহারা হয়ে খুঁজছে। কোথায় সে? তাকে না দেখেই চলে যেতে হবে? আর কখনো দেখা হবে না, আর কখনো কথা হবে না? হলেও কতদিন অপেক্ষা করতে হবে? সিনথিয়ার বাবা এসেছে তাকে নিতে, তার যাওয়ার ইচ্ছে নেই, পা উঠছে না। কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখলে তার তো মন শান্ত হবে না। কিন্তু তাকে আশেপাশে সামনে পিছনে কোথাও দেখা যাচ্ছে না। সিনথিয়ার বাবা হাত ধরে বাইরে নিয়ে যায়। অশান্ত সিনথিয়ার বারবার পেছনে তাকায়, কিন্তু সে কোথাও নেই আজ। থানার বাইরে দাঁড়িয়ে সিনথিয়া আর তার বাবা। ঠিক তখনই কয়েক হাত দূরে একটা গাড়ি থামে। দরজা ঠেলে বের হয় সে স্বপ্নের মানুষ। গায়ে সাদা শার্ট জড়ানো, সময়ের অভাবে কাটতে না পারা চুলগুলো কপাল ছুঁয়ে দিচ্ছে। ক্লান্তিতে বড় বড় চোখগুলো ছোট দেখাচ্ছে। ইরফাত গাড়ি থেকে নামে, গাড়ির দরজা বন্ধ করে। আশপাশে কিছু যেন তার দৃষ্টিতে নেই। হাসতো সিনথিয়াকে তার যেন চোখের কোণেও ধরা দিল না। তড়িঘড়ি করে থানার ভেতরে চলে গেল ইরফাত। সিনথিয়ার বুকটা ধুপ করে উঠল। ইভা ঘর গোছাচ্ছে। আচারের কোটাগুলো মুখ খুলে ছাদে দিয়ে এলো মাত্র। ব্যালকনির গাছগুলোর যত্ন নেওয়া হয়েছে। বাকি আছে ইরফাদের ব্যালকনিতে যাওয়া। হাতের কাজ ফিরে ইরফাদের ঘরে যায় ইভা। ঘরটা খুব অগোছালো হয়ে আছে। যদিও ইরফাত নিজেই সব গুছিয়ে রাখে, তবে সময়ের অভাবে আজকাল ছেলেটা খাওয়ার সময়ই পাচ্ছে না। ইভা সব ঠিকঠাক করে। সাইড টেবিলের উপর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ইভা কাগজগুলো গুছিয়ে ড্রয়ারে রাখার জন্য ড্রয়ার টানে। ড্রয়ারে রাখা আছে ডায়েরি। সচরাচর হাতের নাগালে এই ডায়েরি পাওয়া যায় না। ডায়েরি বহুবার ইরফাদের হাতে দেখেছে ইভা, তবে কখনো খুলে দেখা হয়নি। ভাইয়ের পার্সোনাল জিনিস বলে কথা। তবে আজ কেমন যেন মনটা অন্যরকম হলো ইভার। মাথায় শয়তান চেপে বসলো। ইভা ডায়েরি খুলল। ডায়েরির প্রথম পাতা খুলল সে। ইরফাদের লেখার ধরন তাকে থাকার মতো, তবে লেখার অর্থটা খুব করুণ। পৃথিবীতে সব মানুষই কোনো না কোনোভাবে দুঃখী, দুঃখ কষ্ট নিয়ে জীবন। তবে নিজের বউকে অন্যের সাথে নিজ দায়িত্বে বিয়ে দেওয়ার মতো যন্ত্রণা কেউ না পাক। খোলা জানালা, মৃদুমন্দ বাতাস, আকাশে মস্ত বড় চাঁদ আর বিন্দু বিন্দু তারার মেলা। খোলা জানালার গ্রিলে হাত দিয়ে এক দৃষ্টিতে আকাশ দেখছে সিনথিয়া। দমকা হাওয়ায় খোলা চুল উঠছে। মনের আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। কেন এত অশান্ত লাগে আজকাল? রাফির সাথে প্রেমটা হয়েছিল অনেকটা রাফির জোড়াজুড়িতে। একসময় কথা বলতেও ভালো লাগতো, স্বপ্ন দেখতো, বিয়ের ইচ্ছেও ছিল। যেদিন রাফি অন্যত্র বিয়ে করেছিল তার ভীষণ কষ্ট লেগেছিল। তাহলে আজ হঠাৎ মনটা কি করে পরিবর্তন হলো? ভাগ্ন হৃদয়ের শূন্য স্থান জুড়ে হঠাৎ কেউ দখল করে বসেছে। সিনথিয়া মনে মনে ভাবে, সে কি তাহলে রাফিকে ভালোই বাসেনি কোনোদিন? ওটা কি শুধু অভ্যাস ছিল? অভ্যাসই যদি হয় তাহলে কেন ওই দিন এত কষ্ট লাগলো তার? কেন হাসপাতালে ভর্তি হতে হলো? আর এখনই বা অন্যরকম অনুভূতি কাজ করছে কেন? নিজের প্রশ্নের উত্তরগুলো নিজের কাছে নেই। তাহলে কি ভালোবাসা রং বদলায়, নাকি ক্ষণিকের প্রেমকে ভালোবাসা ভেবে ভুল করে মানুষ? সিনথিয়া অনুভব করে আজকাল একটা মানুষের মুখ না দেখলে বড় অশান্ত লাগে, সব শূন্য লাগে। তার বলা কথাগুলো কানে বাজতে থাকে।
তার অনুপস্থিতিতে তার কথাগুলি বারবার মাথায় ঘুরপাক খায়। না দেখতে পেলে নিজের চোখ দুটো ওই মানুষটাকে খুঁজে বেড়ায়, নিজের ভেতরটা পুড়ে পুড়ে ওঠে। কিন্তু কেন? এটা কি সত্যি ভালোবাসা? ভালোবাসা আসলে কি? ভালোবাসা মানে ভালো রাখা। ভালোবাসা মানে যদি ভালো রাখাই হয়, তাহলে সে সত্যি এবার ভালোবেসেছে। ওই আপাদমস্তক বিশাল আকৃতির চকচকে শরীরের আড়ালে যে আগুনের লাভার মতো যন্ত্রণা ইরফাত বয়ে বেড়ায়, তা জানার পর সিনথিয়ার প্রথমবারের মতো প্রথম কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল। মনে হচ্ছিল আগুনে দগ্ধ হওয়া জায়গাটুকুতে বরফ সিক্ত জলের মতো ভিজিয়ে দিতে। বারবার মনে হচ্ছে ওই লৌহ কঠিন মানুষটার সকল যন্ত্রণা একবার আলিঙ্গনে শুষে নেওয়া যেত, তাহলে একবার আলিঙ্গনের সমস্ত যন্ত্রণা স্বচ্ছ জলের ন্যায় শুষে নিত সিনথিয়া। একটা মানুষ বিপরীত মানুষটার ব্যক্তিত্বের প্রতি দুর্বল হতেই পারে। ইরফাতের ব্যক্তিত্ব তার চোখ এড়ায়নি, তবে এত বড় পরিমাপের মানুষকে নিয়ে আর বাইরে কল্পনা তার আসেনি। কারণ তেলে জলে তো মিশ খায় না। কিন্তু গাড়িতে পাওয়া ডায়েরিটা ভুল করে পড়ে ফেলেছে সে, আর এখন তার পুরো দুনিয়া এলোমেলো লাগছে। ওইরকম একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ ভেতরে থেকে এমন ভাঙাচোরা তাকে দেখে আন্দাজও করা যায় না। যেন এক স্বাভাবিক মুখের আড়ালে পুরো জগৎটায় অন্ধকার হয়ে আছে। জানার পর থেকে মনটা ব্যাকুল হয়ে আছে। ইচ্ছে হচ্ছে যদি আলো নিয়ে তার দরজায় দাঁড়ানো যেত। এই প্রথমবারের মতো তার ভীষণ নির্লজ্জ হতে ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে ওই ভাঙাচোরা ব্যাকুল হৃদয়ে মাথা রেখে বলতে, আমি ভালোবাসি, কেউ না থাকুক আমি আছি। পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে ভালোবাসা সুন্দর, তবে এই মানুষটি যদি সঠিক হয়। ভাঙাচোরা হৃদয়ের গল্পটি শুনলে প্রতিটা মেয়ে একবার আফসোস করবে, আফসোস করে বলবে, ইস, কেন আমায় ভালোবাসলে না, কেন? আফসোসে আফসোসে পুরো দুনিয়া কেঁপে উঠছে সিনথিয়ার। ওই ব্যথাতুর হৃদয়ের সকল ব্যথা মুছে দিতে ইচ্ছে করছে, কিন্তু মানুষটা তো ফিরেও তাকায় না। এই অধিকার কি কোনো দিন সে পাবে? যদি একবার সে অধিকার সে পেত, তাহলে একবার দুনিয়া ভুলিয়ে দিত সে। ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ে সিনথিয়া। ইস, আফসোস নিয়ে যেন তার দুনিয়া ছাড়তে না হয়। ইভা গম্ভীর হয়ে বসে আছে বিছানার উপর। ডায়েরিটা ছোট শিশুর মতো বুকের মধ্য ধরে রেখেছে সে। ক্ষণে ক্ষণে বুকের মধ্য চেপে ধরছে সে। এত এত ভাঙা হৃদয়ের গল্পের জন্ম কেন এই বাড়ির মানুষকে ঘিরেই? কেন হৃদয় ভাঙার যন্ত্রণা এত জ্বালায়? কেন কেন মানুষ রাতের আধারে জ্বলে পুড়ে মরে? সে তো জানতো ইরফাত সব ভুলে গেছে, কিন্তু সে দগ্ধ ঘায়ের জ্বালা যে এখনো তাকে পুরায়, তাকে দেখে তো আজও করা যায় না। শখের দোলনায় বসে আজকাল আর সুখ লাগে না। শখের আর সুখের সবকিছু এখন কর্পূরের ন্যায় উবে গেছে। দু চোখে শূন্যতা ছাড়া আর এই মার কিছুই দেখতে পায় না। নিজের মধ্যে আরেকটা জীবন নিয়ে শুধু তরপাতে থাকে সে। দিন যায় না, রাত শেষ হয় না। এই যদি হয় ভালোবাসা বিশ্বাসের পরিণাম, কেউ ভালো না বাসুক। রং আর রং চিনি আর লবণের মতো, দুটোকে গুলিয়ে ফেললেই হয় ভুল। এক রঙে হয় জীবন রঙিন, আর এক রঙে হারিয়ে যায় জীবনের রং। তাই রং আর রঙের পার্থক্য আগে বুঝে তবে জীবন চালনা করা উচিত। জীবনের রং খুঁজতে গিয়ে রং পথে ধরে হেঁটে জীবনের রংকে গলা টিপে মেরে ফেলার আগে হাজারবার ভাবা উচিত। রংকে রং ভেবে ভুল করা মানে নিজের জীবন নিজের হাতে নষ্ট করা। তাই রঙের খুঁজে গিয়ে রং পথটা বেছে নিতে নেই। তিথি বিকেল থেকে শুয়ে আছে, কিছুই ভাল লাগছে না তার। শুয়ে শুয়ে কল্পনার জগতে বিচরণ করছে সে, কেন যেন ঘুর কাটছে না তার। জীবনের সব টানা পূরণের মধ্যে শুধু পাগলামি দুষ্টামি করে নিজের ভেতরের দগ্ধ ঘা শুধু লুকিয়ে রেখেছে। সেই ঘাতে যখন কেউ হাত বুলিয়ে দিচ্ছে, সে আর মুখ ফিরিয়ে নিতে পারছে না। ভালোবাসাহীন জীবন কি বাঁচে? সবার অতৃপ্ত হৃদয়েই ভালোবাসা খুঁজে, ভালোবাসা চাই। তার ভীষণ ভালোবাসা পাওয়ার লোভ হচ্ছে। ভাবনার মধ্যে মৃদু কেঁপে উঠে সে। ফোনে শব্দ হয়ে গেল টুং করে। সে ফোন হাতে নেয়। মোবাইলের স্ক্রিনে লেখা মিয়াও শব্দটা শুনে আলতো করে ছড়ে দেয় পাতার মতো উষ্ঠদয়। তারপর আরেকটা শব্দ হয়। শব্দটা যেন হৃদয়ের মধ্য ঘন্টার মতো বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে চেক করে তিথি। সেখানে লেখা,
তিথির মনটা শুভ্র বকুলের মতো ভেতর থেকে ফুরফুরে হয়ে অদৃশ্য ঘ্রাণ ছড়ায়, আর তা কেবল সে অনুভব করতে পারে। এইভাবেও কেউ জায়গা করে নিতে পারে, এভাবেও মন গলানো যায়। তিথি চুপ করে ভাবে। তিথি উত্তরে লিখে, আমি আপনার সাথে দেখা করতে চাই। তাই কখন, কবে, কোথায়? লোকেশন জানিয়ে দিব। খোলা চুলগুলো হাত খোপা করে নেয় সিনথিয়া। জীবন মনে হয় আফসোসের খেলা। আফসোস আর দীর্ঘশ্বাসে কতকাল যে চার দেয়াল ভরে উঠবে সে নিজেও জানে না। অন্ধকার আজকাল ভীষণ ভাল লাগে। মনে হয় অন্ধকারে অনুভব করতে সুবিধা হয়, কল্পনার জগতে সহজে বিচরণ করা যায়। ভেজে রাখা দরজায় শব্দ হয়। সিনথিয়া জানালার গ্রিলে হাত রেখে মুখটা ঘুরে পেছনে ফিরে তাকায়। তার বাবার গলা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।